হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা জোয়ার, বাজরা, রাগি যে চাষ, সেই চাষ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ভারত সরকার 23-24 সালকে ইন্টারন্যাশনাল মিলেটস বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। এই যে মিলেটসের মধ্যে আমরা অনেক রকমের খাবার যে বীজ সেগুলো আমরা পাই। বিশেষ করে তার মধ্যে জোয়ার, বাজরা, রাগি কিন্তু খুব উপযোগী একটা চাষ। এই চাষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন প্রায় জায়গাতেই হয়ে থাকে। এবং এই চাষ আমরা কিভাবে করব, এই চাষ করতে আমাদের কেমন খরচা বা এই চাষ করে আমাদের কতটা লাভ রয়েছে, এই বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা দেবদালি চৌধুরীকে। দেবদালিদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার সকলকে, আপনাকে এবং সমস্ত শ্রোতা বন্ধুকে আমি আমার বিনম্র প্রণাম জানাচ্ছি। তো যে কথা বলছিলাম যে জোয়ার, বাজরা, রাগি, এই যে একটা মিলেটস, এই সমগ্র যে এই ধরনের আরও যে চাষগুলো রয়েছে, এগুলো সমগ্র চাষকেই আমরা মিলেটস বলি। তো এই যে মিলেটস এখন আমাদের এখানে চাষ হচ্ছে, সেই চাষ একটু আমি প্রথম জেনে নিই যে এই যে আমরা চাষটা করব, এটা আমরা মেন চাষ হিসেবে চাষ করব না কোনো কিছুর চাষের পরিবর্তে বা বিকল্প চাষ হিসেবে এটা আমরা চাষ করব? দেখুন, জলবায়ু পরিবর্তনের যুগে খাদ্য উৎপাদন সহ সকল ক্ষেত্রেই জলবায়ু বান্ধব কার্যক্রম গ্রহণ করা একটি উচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এই মিলেটস হলো এক ধরনের ছোট বীজযুক্ত গোলাকার শস্য, যা সারা বিশ্বে প্রধানত খাদ্যশস্য বা কিছু ক্ষেত্রে গোখাদ্য হিসেবে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। এটি একটি চমৎকার এর প্রোটিন প্রোফাইল রয়েছে এবং এটা নন গ্লুটিনিয়াস ক্রপ, মানে যেটাকে আমরা বলি যে এটা আঠালো খাবার, যেটা সহজে হজম করা যায় বা এটা কোনো অ্যালার্জির সৃষ্টি করে না। তো এই মিলেটস জাতীয় শস্যগুলি আমরা ধান, গম এই ধরনের ফসলের পরিবর্তেও ব্যবহার করতে পারি। যেহেতু মানে প্রকৃতির খামখেয়ালিপনায় ধান, গম চাষে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা, সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় খরার প্রাদুর্ভাব দেখা যায় বা জলের অভাব রয়েছে, সেই সব জায়গায় ধান, গমের বিকল্প শস্য হিসেবে এই মিলেটসের চাষ করা যেতে পারে। তো মিলেটস একটা কী ধরনের চাষ? এটা ধান, গম যেমন দানা জাতীয় শস্য, মিলেটসও কিন্তু এই ধরনেরই চাষ। ধান, গম প্রধানত আমন ধানের যে মরশুমে, খারিফ মরশুমে আমন ধান চাষ করা যায়, যে সমস্ত জায়গায় জলের অভাব রয়েছে বা বৃষ্টিপাতের কোনো ঠিক নেই, বৃষ্টি কম বেশি সমভাবে মানে বিস্তৃততা লাভ করতে পারে না, সেই সব জায়গায় খারিফ মরশুমে ধান, গমের মতনই এই চাষকে করা যেতে পারে। তো মিলেট চাষ আমরা কেন করব? মিলেটসের ওপর আমাদের কেন্দ্রীয় সরকার এবং সেই সাথে সাথে রাজ্যের কৃষি দপ্তরও এখন কিছুটা হলেও মানে মিলেটসকে গুরুত্বপূর্ণ ফসল হিসেবে চিহ্নিত করছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া বা পুরুলিয়া, যেগুলো একটু খরাপ্রবণ এরিয়া, সেই জায়গাগুলোতে এই চাষটার একটা প্রচলন ঘটানোর চেষ্টা করছে। তো স্বাভাবিকভাবেই চাষিদের মনে আসছে যে মিলেটস কেন করব, আমরা ধান, গম একটা চিরাচরিত চাষ, সেই চাষ থেকে বেরিয়ে এসে মিলেটস কেন করব। তার প্রধান কারণ হলো মিলেট একটা খরা সহনশীল ফসল। এর বৃদ্ধি ও বিকাশের জন্য কম জলের প্রয়োজন হয়। আমরা সবাই লক্ষ্য করে দেখছি প্রকৃতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে বৃষ্টির কোনো
আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না যে কতটা বৃষ্টিপাত হবে বা এর খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়ে মিলেটস কিন্তু খরা সহনশীল ফসল হিসেবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন পৌঁছে গেছে। এছাড়াও ধান গমের তুলনায় পুষ্টিগত গুণ যদি দেখা যায় মিলেটসের ধান গমের তুলনায় বেশি। প্রতিকূল পরিস্থিতিতেও এটা চাষ করা যেতে পারে। এর ফলে কৃষক বা কৃষিখাদ্য শিল্পকে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হয়। তাছাড়া শুষ্ক মাটিতে যেহেতু চাষ করা হয় সেহেতু সেচের ওপর এটা খুব একটা নির্ভরশীল নয়, যার ফলে খরচের দিক দিয়েও কিন্তু কিছুটা আমরা খরচটা কমাতে পারি। এছাড়াও উপযুক্ত সংগ্রহগারের অধীনে যে মিলেটস জাতীয় শস্যগুলোকে রাখা হয় সেগুলোকে যথেষ্ট সময়ের মধ্যে সংরক্ষণ করা যায়, যার ফলে এগুলোকে দুর্ভিক্ষের মজুদ আমরা বলে থাকতে পারি। তো এই বিভিন্ন যে কারণগুলো আছে এই সব কারণেই কৃষি দপ্তর এই মিলেটস চাষের ওপর জোর দিচ্ছে। তো মিলেটসের মধ্যে আমরা কি কি করতে পারি? মিলেটসের মধ্যে বিভিন্ন ধরনের শস্য আছে, তার মধ্যে মূলত জোয়ার, বাজরা ও রাগি পশ্চিমবঙ্গে চাষ করা হয়ে থাকে। তার মধ্যে সরগম বলে থাকি আমরা বৈজ্ঞানিকভাবে, যেটা জোয়ার নামে পরিচিত। এটা করা যেতে পারে যে সমস্ত জায়গায় খরা আছে, এটা খরা সহ্য করার এর একটা ব্যাপক ক্ষমতা রয়েছে। এছাড়া এটা মানে এর বৃদ্ধির যে কোনো পর্যায়ে এটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এরপরে আছে বাজরা, যেটাকে আমরা পার্ল মিলেট বলে থাকি। এইটা মানে এর একটা বড় গুণ হলো যে এর যদি জীবনচক্রে কখনো দেখা যায় যে কোনো একটা ওয়াটার লগিং কন্ডিশন বা জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হচ্ছে, এ সময়ের আগেই ফুল ফুটিয়ে দেয়। আচ্ছা, অর্থাৎ একে বলা যেতে পারে যে এর একটা খরা এসকেপিং মেকানিজম আছে। এছাড়া যেটা রাগিটাই পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে এখন চাষ হচ্ছে এবং রাগির চাষের জন্য কৃষি দপ্তরও যথেষ্ট ভূমিকা পালন করছে। রাগির মানে একটা বিস্তৃত অভিযোজন ক্ষমতা আছে, যেটা অন্যান্য সিরিয়ালের মধ্যে থেকে এটাকে আরও ভালো জায়গায় নিয়ে গেছে। প্লাস এর একটা প্লাস পয়েন্ট হলো যে রাগি ভীষণভাবে লবণাক্ততা সহ্য করতে পারে। অর্থাৎ যে সমস্ত জায়গায় মাটি খুব লবণাক্ত, সেখানে বা বৃষ্টিপাত কম হচ্ছে, মাটি লবণাক্ত, সেই সব জায়গায় বিকল্প শস্য হিসেবে রাগি কিন্তু একটা জায়গা করে নিয়েছে। সময়কাল কোনটা? পশ্চিমবঙ্গে মিলেট চাষের সবচেয়ে ভালো সময় হলো খারিফ মরশুম, অর্থাৎ বর্ষার সাথে মিল রেখে মোটামুটি জুন মাস থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত। বিশেষ করে বীজ বপনের সময় সাধারণত জুনের তৃতীয় সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই এর চাষ করা হয়ে থাকে। এছাড়া পর্যাপ্ত বৃষ্টিপাতের অঞ্চলগুলিতে বর্ষা পরবর্তী সময়ে, যেমন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, কিছু মিলেট রবি ফসল হিসেবেও চাষ করা যেতে পারে। আচ্ছা, জমিটা কিভাবে আমরা তৈরি করব, প্রস্তুত করব মিলেট চাষের জন্য? মাটি প্রস্তুত করা হলো মিলেট চাষের একটা প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। ছোট মিলেট যেগুলো মানে ভালো জল নিষ্কাশিত অঞ্চলে বা মাঝারি উর্বর মাটিতে জন্মায়, তবে বিভিন্ন ধরনের মাটির সাথে এরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। যেমন বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, সব ধরনের মাটিতেই কিন্তু মিলেট চাষ করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে মাটি প্রস্তুত করার জন্য কিছু ধাপ আমরা কৃষক ভাইদেরকে সাজেস্ট করে থাকি। তার মধ্যে প্রথম হলো মাটি পরীক্ষা করা। মাটি পরীক্ষা করা বা মাটিতে কি কি ধরনের পদার্থ কি কি মাত্রায় আছে, যেমন মাটির পিএইচ বা অন্যান্য পুষ্টিমান মাটিতে কি আছে, সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে একটা সয়েল হেলথ কার্ড আমরা সরকার থেকে দিয়ে থাকি। তো এই মিলেট জাতীয় যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো প্রধানত আম্লিক মাটিতে, আংশিক আম্লিক মাটি, মানে পিএইচ 5.5 থেকে 7 পিএইচ এর মধ্যে এরা ভালোভাবে জন্মায়। মাটি পরীক্ষার পরে হলো যে চাষ দিতে হবে মাটিটা। আমাদের মাটিতে যে শক্ত স্তর রয়েছে সেই স্তরটাকে ভেঙে ফেলতে হবে এবং মোটামুটি 20 থেকে 30 সেন্টিমিটার ডেপথে এই চাষ দেওয়া হয়, যাতে জৈব পদার্থ এবং মাটির অন্যান্য গুণমান যেগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে যেতে পারে। 3 নম্বর হচ্ছে মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থ যোগ করা, অর্থাৎ বিভিন্ন রকমের কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন রকমের জৈব সার যেগুলোকে পচিয়ে মাটিতে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিছু মাত্রা আছে, যেমন জোয়ারের ক্ষেত্রে প্রায় 10 টন প্রতি হেক্টরে, বাজরা বা রাগির ক্ষেত্রে 2 থেকে 3 টন প্রতি হেক্টরে আমরা কৃষি দপ্তর থেকে পরামর্শ দিয়ে থাকি।
মাটি প্রস্তুত করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সমতলীকরণ, অর্থাৎ মাটিকে লেভেল করা, না হলে কিন্তু মাটিতে বিভিন্ন জায়গায় জল জমবে এবং মিলেটসের জন্য জল জমাটা কিন্তু একদমই ভালো না। তো এই 4টে ধাপ যদি মাটি প্রস্তুত করার সময় করা যায় তাহলে চাষটা কিন্তু ভালোভাবে চাষি ফলন পেতে পারে। কি পদ্ধতিতে আমরা বপন করব বা কি পদ্ধতিতে আমরা লাগাবো? বীজ বপন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মানে ধাপ, কারণ বীজ কিভাবে বপন করছি তার উপরে আমার নির্ভর করছে গাছের ঘনত্বটা কি হবে। তো প্রধানত আমরা 4 রকমের বপন পদ্ধতি দেখতে পাই। একটা হচ্ছে সম্প্রসারণ, যেটাকে আমরা ব্রডকাস্টিং বলে থাকি, অর্থাৎ জমিতে ছড়িয়ে চাষ করা। দ্বিতীয় হচ্ছে খনন, মানে একটা নির্দিষ্ট দূরত্বে গাছ থেকে গাছের দূরত্ব নির্দিষ্ট করে গর্ত করা হয়, সেই গর্তে বীজটা বপন করা হয়। 3 নম্বর হচ্ছে লাইন সোয়িং, এটা আমরা সিড ড্রিল বা বীজ ড্রিলের মাধ্যমে একদম গাছ থেকে গাছে বিজ্ঞানসম্মত উপায়ে করা হয়। আর একটা হচ্ছে রোপণ, অর্থাৎ নার্সারি থেকে চারা নিয়ে এসে সেটাকে পুঁতে ফেলা। তবে রাগি বা বাজরা বা মিলেট যে ধরনের চাষগুলো হচ্ছে তাতে লাইন সোয়িংটাই হচ্ছে বিজ্ঞানসম্মত, কারণ এক্ষেত্রে সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের একটা দূরত্ব বজায় থাকে। তাই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লাইন সোয়িং মাধ্যমে যদি চাষি করে তাহলে এটা আরো বেশি লাভের মুখ দেখবে। অন্যান্য ফসলের মতন এর বীজ কি শোধন করা দরকার? বীজ শোধন সবসময়ই আবশ্যিক, কারণ আমাদের বীজের মাধ্যমেও অনেক রকমের জীবাণু থেকে যায় যেগুলো সিডবোর্ন ডিজিজ হিসেবে পরে দেখা যায়। তো বীজ শোধনের জন্য কার্বেন্ডাজিম বা ক্যাপটান বা থাইরাম যে কোনো একটা ফাঞ্জিসাইড দিয়ে চাষি বীজ শোধন করে তবেই বীজটা বপন করা উচিত। আর সার হিসেবে কি সার আমরা ব্যবহার করতে পারি? সুষম পুষ্টি দেখে নিতে হবে মাটি পরীক্ষার সুপারিশের ওপর ভিত্তি করে। ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা সুষম মিশ্রণ প্রয়োগ করা হয়। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বৃদ্ধির জন্য অপরিহার্য। এছাড়া জিঙ্ক বা আয়রনের মতো মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু মিলেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি মিলেটসগুলোকে ভাগ করে দেখি, জোয়ার, বাজরা এবং রাগি, সেক্ষেত্রে দেখা যায় 3টে ফসলের ক্ষেত্রেই দুবারে পুরো সারটাকে দেওয়া হয়। একবার বেসালে অর্থাৎ বীজ বনার পরে, আর একবার টপ ড্রেসিংয়ে অর্থাৎ 30 থেকে 40 দিন, চাপান সার হিসেবে যখন গাছের বয়স 30 থেকে 40 দিন হয়ে যায় তখন। তো এর জন্য নির্দিষ্ট কিছু সারের মাত্রা দেওয়া আছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, প্রধানত 30 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফরাস এবং 30 কেজি পটাশ এই হিসেবে প্রতি কেজি পার হেক্টর হিসেবে শুরুতে, এবং টপ মানে জাপান সার হিসেবে 30 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টর হিসেবে দেওয়া হয়ে থাকে। আর সেচের কি প্রয়োজন আছে এই চাষের ক্ষেত্রে? সেচ বা দক্ষ জলের ব্যবহার যে কোনো চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ধরনের ফসলগুলো খরা সহনশীল ঠিকই, কিন্তু যদি একটা জীবনদায়ী সেচ একে দেওয়া যায় তাহলে এর ফলনটা কিছুটা বেড়ে যায়। যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, যেমন অঙ্কুরোদ্গমের সময় বা ফুল ফোটার সময়, শস্য ভরাট হওয়ার পর্যায়ে যদি সেচ দেওয়া যায়, সেটা স্প্রিংকলার বা ড্রিপ ইরিগেশন, যেটা বিন্দু সেচ অথবা ফোয়ারা সেচের মাধ্যমে করা যায়। কিন্তু অধিক সেচ কখনোই এই ফসলের জন্য কাম্য নয়। এই ফসল অতিরিক্ত জল জমা কিন্তু সহ্য করতে পারে না, সেক্ষেত্রে শিকড় পচা রোগের একটা সম্ভাবনা থেকে যায়। আরও একটা যেটা বীজ লাগানোর সময় বীজ মানে কি হারে বীজ লাগবে বিঘা প্রতি? বীজটা মোটামুটি বিঘা প্রতি 3 থেকে 4 কিলো হারে লাগানো হয়। 3 থেকে 4 কিলো? 3 থেকে 4 কিলো। জোয়ার, বাজরা, রাগি, সবগুলোর ক্ষেত্রেই। আচ্ছা, আগাছা নিয়ন্ত্রণ তো করতেই হবে আমাদের, কারণ আগাছার মাধ্যমে অন্যান্য বিভিন্ন মানে কীট পতঙ্গ তারা জীবন বিস্তার করে ফেলে। তো সারিতে বপন করা যদি ফসল থাকে তাহলে সেক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণটা অনেকটা সুবিধাজনক হয়ে যায়। সারিতে বপন করা ফসলে 2টো অন্তর্চাষ এবং 1টি হাত নিড়ানি দেওয়া হয়ে থাকে। ফসলের 30 দিন বয়স যখন হয়ে যায় তখন টাইন হ্যারো ব্যবহার করে অন্তর্বর্তী পরিচর্যা করা হয়ে থাকে। এছাড়া যদি ছড়িয়ে কেউ বপন করে সেক্ষেত্রে 15 থেকে 20 দিন পর প্রথম আগাছা নিড়ানি এবং প্রথম আগাছা নিড়ানির আরও 15 থেকে 20 দিন পর আরেকটা হাত নিড়ানির মাধ্যমে আগাছা নাশ করা হয়ে থাকে। আর কি ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে?
বিভিন্ন ধরনের রোগ পোকা দেখা যায়, যেগুলো ধান বা গমের ক্ষেত্রে যে ধরনের রোগ পোকার আক্রমণ আমরা দেখতে পাই, মিলেটসের ক্ষেত্রেও আমরা সেগুলোই দেখতে পাই। এর মধ্যে প্রথম যেটা রোগ, সেটা বলবো যে এখানে ঝলসা রোগের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় মানে বৃত্তাকার ক্ষত দেখা যায় পাতার দুই প্রান্তে, দাগের কেন্দ্রস্থলে ধূসর এবং সীমানা বরাবর বাদামি রঙের এই ক্ষত দেখা যায়। তবে সেক্ষেত্রে কিছু প্রতিরোধী জাত আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন জিপিইউ 28, জিপিইউ 48, এই ধরনের জাতগুলো এই রোগকে প্রতিরোধ করে। এছাড়া যে কোনো একটা বীজ শোধন, আগেও যেমন বললাম কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব দিয়ে শোধন করা একটা থাকে, সেক্ষেত্রে এই আক্রমণটা কিছুটা হলেও কমে যায়। আর 50% ফুল ফোটার সময় হয়ে গেলে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেবের একটা মিশ্রণ প্রতি 1 গ্রাম প্রতি লিটারে প্রয়োগ করতে হবে। আচ্ছা, এর ফলন কেমন হতে পারে? ফলন যদি নিশ্চিত বৃষ্টিপাত এবং উর্বর মাটি হয়, সেক্ষেত্রে জোয়ারের ক্ষেত্রে প্রায় 10 টন প্রতি হেক্টরে ফলন হয়। বাজরা বা রাগির ক্ষেত্রে 2 থেকে 3 টন প্রতি হেক্টরে ফলন পাওয়া যায়। আর কতদিনের ফসল এইগুলো? জোয়ার ডিপেন্ড করছে, মানে এই জাতের উপর অনেকটাই নির্ভর করে। হ্যাঁ, জাতের উপর নির্ভর করেই ফসলের মানে এই সময়কালটা হয়। তবে জোয়ার মোটামুটি 100 থেকে 120 দিন, যদি স্বল্প ডিউরেশনের জাত হয় তাহলে সেটা 100 দিনেই ম্যাচিওর করে যায়। বাজরার ক্ষেত্রে সেটা 80 থেকে 115 দিন এবং রাগির ক্ষেত্রে প্রায় 95 থেকে 125 দিন। এই জাতগুলো মোটামুটি লাগালে 100-120 দিন 25 দিনের মধ্যেই উঠে যাবে, হারভেস্টিং করা যাবে। কোনো কৃষক বন্ধু লাগায়, মার্কেটটা কি এখানে পাওয়া কি সম্ভব? পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া এবং পরীক্ষামূলকভাবে মুর্শিদাবাদের সাগরদিঘি এবং কাঁদি জেলাতে আমরা মিলেটেড রাগির চাষ করে থাকছি। তবে এখন দেখেছেন যে অনেক মানুষ স্বাস্থ্যসম্মত হচ্ছে এবং রাগি ফসলের বা মিলেটসের চাহিদাটা বাড়ছে। সেক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য বিভিন্ন এপিও বা এফপিসিকে আমরা এগিয়ে আসতে বলছি, যাতে তারা চাষিদের সাথে আলোচনা করে একটা মার্কেটিং চেন ডেভেলপ করতে পারে এবং বিভিন্ন যে সংস্থাগুলো আছে যারা রাগির আটা বা হচ্ছে বাজরার আটা এগুলো ভ্যালু অ্যাডিশন করছে, তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে স্বাগত জানিয়েছি যে আমাদের এই অঞ্চলে যে কৃষকরা এই ফসলটা ফলাবে তাদেরটা যেন মার্কেটিং করা যায়। আর এই যে ধান, গম, পাট বলুন, যে ধরনের খরচ খরচা হয় তার থেকে কি এটা কেমন খরচ খরচার দিক থেকে? যেগুলো বৃষ্টি নির্ভর জায়গা সেগুলোতে এই ফসল ফলানোর প্রধান খরচটা কিন্তু নির্ভর করে সেচের ওপর। 2 বার বা 3 বার সেচ দিতে হয় এবং সেক্ষেত্রে যে সেচ যার কাছ থেকে কিনে নেয় চাষি, তাকে একটা ভালো পরিমাণ টাকা কিন্তু দিতে হয়। কিন্তু যেহেতু এগুলো অতটা সেচ নির্ভর চাষ নয় এবং সেচ দিলেও এটাকে স্প্রিংকলার বা ড্রিপ মানে বিন্দু বা ফোয়ারা সেচের মাধ্যমে চাষ করা হয়ে থাকে, কম জলে চাষ করা যেতে পারে। হ্যাঁ, সেহেতু জলের খরচটা এখানে এক রকমায় অনেকটাই কমে যাচ্ছে। সেক্ষেত্রে কস্ট অফ কাল্টিভেশন, যেটাকে আমরা বলে থাকি যে চাষির তৈরি ফসল ফলানোর যে খরচ, সেটা কিন্তু অনেকটা কম। এবং রোগ পোকার আক্রমণটাও মানে অন্যান্য চাষের থেকে অনেকটা কম এবং কমের আরেকটা প্রধান কারণ এই ফসলটা এখনো আমাদের এখানে অতটা পরিচিতি পায়নি, যে কারণে আমাদের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি কিছু নেই। যেটা ধান বা গমের ক্ষেত্রে হয় কি, একই জাত ফার্মাররা বারবার চাষ করে, যার ফলে রোগ পোকার আক্রমণটাও বেড়ে যায়। এখানে এই রোগ পোকা এই ফসলের সাথে খুব একটা অভ্যস্ত নয়, যে কারণে রোগ পোকার প্রাদুর্ভাবটা অনেকটাই কম। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জোয়ার, বাজরা, রাগি, মিলেট চাষের মধ্যে যে এই 3টে রয়েছে, এই 3টে চাষের কথা আমরা আলোচনা করলাম। বিশেষ করে অন্যান্য চাষের থেকে কিন্তু এই চাষ খরচ কিন্তু অনেকটাই কম, রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কম। আর একটু যদি মার্কেট পাওয়া যায় তাহলে কিন্তু অন্যান্য চাষের থেকে এর কিন্তু লাভের সংখ্যাটা অনেক বেশি। ধান, গম চাষ করে যে আমরা গমের রুটি খাই বা চালের ভাত খাই, তার থেকে কিন্তু এর ভ্যালু অ্যাডিশন কিন্তু অনেক বেশি, এর খাদ্য গুণ কিন্তু অনেক বেশি। তো সেই কারণে কেন্দ্রীয় সরকার আমাদের 2023-24 সালকে মিলেটস বর্ষ হিসেবে ঘোষণা করেছেন, কারণ আগামী দিনে এই মিলেট কিন্তু
খাদ্যের আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু এই মিলেটসের একটা প্রক্রিয়া বা একটা খাবার কিন্তু প্রতিদিন যদি আমাদের খাবারের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা শারীরিক দিক থেকে কিন্তু আমরা অনেকটাই সুস্থ সবল থাকব। যারা এই ধরনের চাষ করতে ইচ্ছুক, যেসব কৃষক বন্ধু, আপনারা আপনার ব্লকের যেসব কৃষি দপ্তর রয়েছে ব্লকের, সেই দপ্তরে গিয়ে আপনারা আরও বিশদভাবে জানতে পারেন। আর একবার চাষ করে দেখুন না, অন্যান্য চাষের থেকে বেরিয়ে এসে একটু কিছুটা জায়গা, অন্তত কয়েক কাঠা জায়গা একবার চাষ করে দেখুন বা একবার খেয়ে দেখুন এই মিলেট চাষের জোয়ার বাজরা রাগির কী গুণাগুণ রয়েছে, কেমন থাকছে। সব মিলিয়ে বলবো মিলেট চাষ খুব লাভজনক চাষ, এই চাষ করা খুব উপযোগী। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা দেবদালী চৌধুরীকে। দেবদালীদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে নয় নিরালা, নিরে খিরে আছে জ্যোতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। 3 সময় 3 যোগে ধরে যে জানে সে মহারথী। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়। লালন কয় কখন কোন সময় অন্ধকার হবে বসতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এখন আমরা উপস্থিত আছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর ডাঙ্গাপাড়া গ্রামে। আর এখানে এসেই আমরা পেয়েছি দুজন গোপালককে, একজন মহিলা গোপালক এবং একজন পুরুষ গোপালক। তাদের গোপালনের যে অভিজ্ঞতা সেসব কথাই আমরা এখন শুনবো। আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম রবি কর্মকার। রবি কর্মকার। আপনার নাম কি? রীতিশা মণ্ডল। রীতিশা মণ্ডল। তো তোমাদের কতগুলো গরু আছে? আমাদের বাড়িতে 5টা গরু আছে, এমনি বড় গরু, আর 2টো গরুর গাভীন বাচ্চা হবে। ছায় মায়ে কতগুলো? ছায় মায়ে এখন 5টাই আছে। ছায় মায়ে 5টা আছে। আপনার কটা আছে? আমার 4টে আছে, বড় গরু আর 2টো বাচ্চা। আচ্ছা, কি জাতের গরু? আমার 2টো জার্সি আছে আর 2টো হলস্টেন আছে। 2টো জার্সি আর 2টো হলস্টেন বাইরে। হলস্টেন। 5টা তো কি জাতের গরু? গরুগুলো কি? 2টো জার্সি গরু, ওই 2টো দুধ দেয়, আর এমনি গরু আছে অতটা বড় নয়, বাচ্চা মতন। সবই কি জার্সি নাকি? সবই জার্সি। তার মধ্যে 2টোতে দুধ দেয়? হ্যাঁ। কত করে দুধ দেয়? একবার 8 কেজি করে দুধ দেয় দুটোতে। দুবেলা দুধ দেয় নাকি? হ্যাঁ, দুবেলাতেই দুধ দেয়। দুবেলাতে কত করে দুধ দেয়? সেই সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো দুটোতে মিলিয়ে, আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে। কি করো সেই দুধগুলো? সেই দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1 কেজি 1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই, বিক্রি করে দিই। মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে, দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1 কেজি 1.5 কেজি রেখে দিয়ে ঘোষকে দিয়ে দিই। কত করে দেয় দাম? ওরা দেয় 25 টাকা 28 টাকা এরকম দেয়। 25 টাকা 28 টাকা কিলো। আপনার কতটা হয়? কটায় দুধ দিচ্ছে আপনার? 2টো গরু গাভীন আছে 9 মাস, আর 2টো গরুই দুধ দেয়। একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয়, একটা 8 কেজি দেয়, আর ওবেলায় একটা 4 কেজি দেয়, একটা 5 কেজি দেয়। এই যে গরুগুলো গাভীন আছে যেগুলো, সেগুলো কি দুধ দিচ্ছে এখন? না, বন্ধ করে দিচ্ছে না এখন। 9 মাসে মোটামুটি এখন 9 মাস চলছে, এবার বাচ্চা দেবে। বাচ্চা দেবে। তার মানে কতদিন দুধ দেয় ওগুলো? দুধ আপনার ওই কবে ছেড়েছে দুধ? দুধ ছেড়েছি আমি 8 মাসে ছেড়েছি, মানে 2.5 মাস মতন ছাড়া হয়েছে 2টো। 2.5 মাস দিচ্ছে? 2টোই দিচ্ছে। মানে অনেক দিনই তো দুধ দিয়েছে না? হ্যাঁ, অনেক দিন। এটা খাওয়ার পরিমাণের চাপে হয়। খাবারটা যদি ভালো দেয়, সবজি কাঁচা খাবার, তাহলে দুধটা একটু ভালোই হয়, মানে বেশি দিন দেয়। বেশি দিন। তো খাবারটা কি ব্যবহার করেন আপনারা? খাবারটা আমি মাঠে আপনার কাটা দরুনে ভুট্টো গামা এসব কিনে নিয়ে আসি, তারপরে বাজার থেকে খোল, তারপরে ভুট্টোর আঠা এসব দিই, খুদের ভাত এগুলা দিই, তাহলে শরীরটাও ভালো থাকে, আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়। বেশ, আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।